মার্কিন কংগ্রেসের উদ্বেগ প্রকাশের পর এবার নির্বাচন বর্জন না করার আহ্বান জানিয়ে ইউরোপীয় পার্লামেন্টে প্রস্তাব পাস। ভোটের আগে ও পরে সব পক্ষকে শান্ত থাকার তাগিদ। বিদ্যমান পরিস্থিতিতে বহির্বিশ্বে নেতিবাচক ভাবমূর্তি তৈরির আশঙ্কা বিশ্লেষকদের। নিউ ইয়র্ক টাইমসের এই ধরনের রিপোর্ট এডিটোরিয়াল আসলো, এইগুলি কিন্তু যথেষ্ট বাংলাদেশের উপরে এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলা। এবার আমার মনে হচ্ছে আরো বেশি পরিমাণে তারা এই ব্যাপারে সংশ্লিষ্ট হতে চাচ্ছে। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আসাদ আজিম এবং আমি ফারহানা ন্যান্সি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাংবিধানিকভাবে সংলাপের উদ্যোগ নিতে পারেন রাষ্ট্রপতি, অভিমত বিশ্লেষকদের। প্রয়োজনে নৈতিক অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান। সাতক্ষীরায় জামায়াত শিবিরের হাতে আওয়ামী লীগ নেতা খুনের ঘটনায় 17 জন আটক। দেবহাটা থানার ওসি ক্লোজড। রাজশাহীর চাপাই সীমান্তে বেড়ে গেছে অবৈধ অস্ত্রের কেনাবেচা। রাজনৈতিক সহিংসতায় ব্যবহারের কথা স্বীকার করছে পুলিশও। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য স্থায়ী পে কমিশন ঘোষণা রোববার, জানালেন অর্থমন্ত্রী। এবং পাইকারি বাজারে কেজি প্রতি 35 টাকা পর্যন্ত কমল পেঁয়াজের দাম। সরবরাহ আরও বাড়লে চলে আসবে ক্রেতাদের নাগালে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেস উদ্বেগ প্রকাশ করার পর এবার নির্বাচন বর্জন না করার আহ্বান জানিয়ে প্রস্তাব পাশ করল ইউরোপিয়ান পার্লামেন্টে। এতে আগামী নির্বাচনে ভোট গ্রহণের আগে ও পরে সব পক্ষকে শান্ত থাকার তাগিদ দেওয়া হয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এই প্রস্তাবনায় পার্লামেন্টের সব সদস্য একমত হয়েছেন। প্রস্তাবটি পাশ হওয়ার আগে তারা আশা প্রকাশ করেন বাংলাদেশের নির্বাচন কমিশন একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে পারবে। এ ব্যাপারে প্রস্তাবনায় 15টি সুপারিশও করা হয়েছে। এদিকে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে বহির্বিশ্বে বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দ্রুত এ পরিস্থিতির উন্নতি না হলে আন্তর্জাতিকভাবে দেশ অনেক ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন তারা। দেবাশিস রায়ের প্রতিবেদন। চলতি সপ্তাহে বাংলাদেশ সফর করে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। আর তার ঠিক পরপরই গেল বুধবার মার্কিন কংগ্রেসের শুনানিতে উঠে এসেছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার খবর। এছাড়াও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় ছাপানো সম্পাদকীয়তে বলা হয়েছে, বাংলাদেশের উপর আরোপ করা হতে পারে বিভিন্ন নিষেধাজ্ঞা। উদ্ভূত এই পরিস্থিতিতে দ্রুত এই সংকট নিরসন না হলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের নেতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠিত হবে বলে মত বিশ্লেষকদের। নিউ ইয়র্ক টাইমসের এই ধরনের রিপোর্ট এডিটোরিয়াল আসলো, এইগুলি কিন্তু যথেষ্ট বাংলাদেশের উপরে এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলা। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অবস্থান গ্রহণ করতে বা মতামত দিতে, কিন্তু এবার আমার মনে হচ্ছে আরো বেশি পরিমাণে তারা এই ব্যাপারে সংশ্লিষ্ট হতে চাচ্ছে। এছাড়াও দেশের এই সংকটকালে অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে অসাংবিধানিকভাবে ক্ষমতায় যেতে পারে তৃতীয় কোনো শক্তি। সংঘাতের মাত্রা যদি আরো বাড়ে তাহলে হয়তো সেক্ষেত্রে আমরা দেখব যে ওই যে যেটাকে বলা হচ্ছে অসাংবিধানিক পথে ক্ষমতার পরিবর্তন। এই ধরনের যখন সংঘর্ষ হয় তখন অনেক ধরনের ফোর্স তৈরি হতে পারে, তো এবং যেটা আমরা দেখেছি বিভিন্ন মিলিটেন্সি হতে পারে। তাদের মতে এমন নেতিবাচক প্রভাব পড়লে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে হারাতে হতে পারে প্রশংসনীয় নানা সুযোগ সুবিধা। এমনকি বাংলাদেশের পিস কিপিং এর ব্যাপারেও তাদের একটা রোল থাকে, আমেরিকার একটা বড় রোল থাকে। কথা বলাটাই তো বিরাট ইম্প্যাক্ট ফেলবে, সেই জায়গাটা খেয়াল রাখা দরকার। এই অনিশ্চয়তা কাটিয়ে তোলার জন্য যদি তারা ওই বললাম যে তাদের অবস্থান আরো কঠোর করে, সেটা তারা করতে পারে। এই অবস্থায় দেশের সংকট সমাধান করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি রক্ষা করতে পারেন কেবল রাজনীতিবিদরাই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এবার সংকট নিরসনে রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট। সাংবিধানিক ক্ষমতার মধ্যেই রাষ্ট্রপতি প্রধান দুই দলের মধ্যে সংলাপের উদ্যোগ নিতে পারেন বলে মনে করছেন সংবিধান বিশেষজ্ঞরা। এক্ষেত্রে রাষ্ট্রপ্রধান হিসেবে দ্রুত সংকট নিরসনে নৈতিক অবস্থান থেকে হলেও
ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তারা। এহসান জুয়েলের রিপোর্ট। সরকার নির্বাচনকালীন মন্ত্রিসভা পুনর্গঠনের পরদিনই রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন সংসদের বিরোধী দলীয় নেতা। এই সাক্ষাতে নিজের সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকেই প্রধান দুটি রাজনৈতিক জোটের মধ্যে সংলাপের ব্যাপারে উদ্যোগ নেওয়ার আশাবাদ জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতির এই ধরনের উদ্যোগ নিতে কোনো বাধা নেই। নির্বাহী ক্ষমতা প্রাইম মিনিস্টারের কাছে আছে, তো প্রেসিডেন্টের কিন্তু একটা বিশেষ অবস্থান আছে। উনি সেই রাষ্ট্রের 1 নম্বর অবস্থানে আছেন। কোনো সংকট, কোনো সমস্যা, কোনো ব্যাখ্যা নিয়ে সমস্যা হলে উনি আলাপ আলোচনার মধ্যে দিয়ে বুদ্ধি দিতে পারেন, উপদেশ অবশ্যই দিতে পারেন। সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে তিনি সেই দায়িত্ব পালনে সচেষ্ট হবেন। এটা যখন স্পোকসম্যান এটা বলেছে, তখন এটা ধরে নিতে হবে মাননীয় রাষ্ট্রপতি সংবিধানের 48 অনুচ্ছেদের 5 দফা অনুযায়ী তিনি তার এই অভিপ্রায় ব্যক্ত করেছেন। এই ক্ষেত্রে সংবিধানের 48-এর 5 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংলাপের উদ্যোগ নিলে সরকারের পক্ষ থেকে আইনি বাধ্যবাধকতা চলে আসবে বলে মনে করেন মিজানুর রহমান খান। অন্যদিকে ডক্টর কামাল হোসেন মনে করছেন, শুধু সাংবিধানিক অবস্থান থেকে নয়, নৈতিক অবস্থান থেকেও রাষ্ট্রপতির উদ্যোগ নেওয়া উচিত। 48 অনুচ্ছেদের 5 দফায় বলে দেয়া আছে, রাষ্ট্রপতি অভ্যন্তরীণ এবং পররাষ্ট্র বিষয়ক যে কোনো বিষয়ে মন্ত্রিসভার বিবেচনার জন্য তিনি অনুরোধ জানাতে পারবেন। যদি ক্যাবিনেটের এই বৈঠকে তার অনুরোধ এজেন্ডাভুক্ত হয়নি, তাহলে আমি ব্যাখ্যা দিতে চাই যে তার সংবিধানের 48 অনুচ্ছেদের 5 দফার একটা ব্যত্যয় হবে। যে ওনার ক্ষমতা নাই এটা কেউ বলবে না, ওনার ওই নৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে দেশকে সংকট মুক্ত করা এটা ওনার নৈতিক কর্তব্য এবং সাংবিধানিক একটা দায়িত্ব। এই দুই বিশ্লেষকই মনে করেন, অতীতে নির্বাচনকালীন সরকার নিয়ে সংকট কাটাতে সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস এবং অধ্যাপক ইয়াজউদ্দিনের মতোই এবার উদ্যোগ নিতে পারেন আব্দুল হামিদ। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরায় জামায়াত শিবিরের হাতে আওয়ামী লীগ নেতা আবু রায়হান খুনের ঘটনায় 17 জনকে আটক করেছে পুলিশ। এরই মধ্যে জেলার দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে। খুলনা বিভাগের ডিআইজি জানান, গতরাতে ঘটনার পরপরই আশেপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে এই 17 জনকে আটক করা হয়। বৃহস্পতিবার রাত 8টার দিকে উপজেলার পারুলিয়া বাজারে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হানের উপর হামলা চালায় জামায়াত শিবিরের 40 থেকে 50 জন অস্ত্রধারী ক্যাডার। এ সময় এলোপাথাড়ি কুপিয়ে তাকে হত্যা করা হয়। ডিআইজি আরও জানান, দায়িত্বে অবহেলার জন্য দেবহাটা থানার ওসিকে ক্লোজ করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানতে পাই যে জামাতের 40-50 জন ক্যাডার তারা মুখোশ পরে তাকে সে লোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে। সারা রাত অভিযান চালিয়ে 17 জনকে গ্রেপ্তার করি, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা অচিরেই হত্যাকাণ্ডের মোটিভ এবং প্রকৃত হত্যাকারী যারা আছে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বেড়ে গেছে অবৈধ অস্ত্র কেনাবেচা। মূলত দেশের বিভিন্ন প্রান্তে অস্ত্র পরিবহনের রুট হিসেবেই ব্যবহৃত হচ্ছে সীমান্তবর্তী এসব এলাকা। এদিকে অপরাধমূলক কর্মকাণ্ড ছাড়াও এসব অস্ত্র রাজনৈতিক সহিংসতায় ব্যবহারের কথা স্বীকার করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবি নিয়ে মেহেরুল সুজনের রিপোর্ট। ভারতীয় মেশিন, অস্ত্র এগুলা ওখানে পাওয়া যায়। দামের উপর ভিত্তি করে কে কিরকম জিনিস নেবে, যত বেশি টাকা তত ভালো জিনিস। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী একটি গ্রামে সময় সংবাদের কাছে এভাবেই আগ্নেয়াস্ত্র কেনার বর্ণনা দেন এই অস্ত্র ব্যবসায়ী। চাল ডালের মতো টাকা দিলেই বিদেশি অস্ত্র মিলছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায়। সাম্প্রতিক সময়ে এসে বেড়ে গেছে অবৈধ এসব অস্ত্রের চালান। এই 8 মাসে আমরা প্রায় 30টি অস্ত্র ধরেছি, বিদেশি অস্ত্র। গুলি ধরেছি প্রায় 443টি। ককটেল বিস্ফোরক, যেগুলো বিভিন্ন ধরনের হরতাল বা অবরোধে বা বিভিন্ন নাশকতামূলক কাজে ব্যবহৃত হয়, এরকম প্রায় আমরা 240টি ধরেছি। সীমান্তবর্তী বেশ কয়েকটি এলাকা ঘুরে অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িতদের সাথে কথা বলে জানা গেছে, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের প্রায় সব সীমান্ত দিয়েই কম বেশি বাইরের অস্ত্র নিয়মিত ঢুকছে দেশে। যেটা 25,000 কিনেছি আপনার, সেটা 30,000 চাচ্ছিল, আর যেটা 22-এ কিনেছি সেটা 25,000 চাচ্ছিল। বাইরের দেশ থেকে আমি এসেছি 24,000 টাকা দিয়ে, 32,000 টাকা আমি বিক্রি করছি। পুলিশ কর্মকর্তারা জানান, অস্ত্র এই অঞ্চলে প্রবেশ করলেও দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যেতে মূলত রুট হিসেবেই ব্যবহার করা হয় এই এলাকাকে। আমাদের এখানে যেহেতু ব্যবহার হয় না, সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে এই অস্ত্রগুলো হয়তো বা দেশের অন্যান্য অঞ্চলে চলে যাচ্ছে এবং ব্যবহার হচ্ছে।
র্যাব কর্মকর্তারা জানান, রাজনৈতিক নাশকতার সঙ্গে এসব অবৈধ অস্ত্র ব্যবহারের প্রমাণ তারা পেয়েছেন। আমাদের নিজস্ব তৎপরতার কারণে প্লাস স্থানীয় জনগণের দেওয়া তথ্য মতে আমরা অনেক কিছু উদ্ধার করছি। এগুলো আসলে স্থানীয়ভাবে বিভিন্ন ছোটখাটো নাশকতামূলক কাজে ব্যবহার হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী জানায়, গত 2 মাসে রাজশাহী অঞ্চল থেকে দেশি বিদেশি মিলিয়ে 23টি অবৈধ অস্ত্র ও এর সঙ্গে জড়িত 13 জনকে আটক করেছে র্যাব ও পুলিশ। মেহেরুল সুজন, সময় সংবাদ, রাজশাহী। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আগামী রোববার স্থায়ী পে কমিশন ঘোষণা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় আগামী 3-4 দিনের মধ্যেই বর্তমান মন্ত্রিসভার কার্যকরী ক্ষমতা শেষ হবে বলে জানান মন্ত্রী। আমরা আমাদের এই কয়েক মাস, এই 5 বছরে সচেষ্ট হয়েছি যাতে এই এডহকিজম কম হতে পারে। কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু সেটা সম্পূর্ণ করা যায়নি। আমরা অবশ্যই কিছু কিছু সংস্কার শুরু করেছি এবং সেখানে সচরাচর এটা নীতির ভিত্তিতে করা হয়েছে। আমি আশা করি যে এই যে পে কমিশন, পে অ্যান্ড সার্ভিসেস কমিশন, যেটি আগামী রোববারে ঘোষিত হবে, তারা তাদের দায়িত্বের মধ্যে আমরা এইসব বিষয়ে নিয়ে এসেছি। বর্তমান পুনর্গঠিত মন্ত্রিসভার অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে আবারও হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ.শ.ম হান্নান শাহ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় তিনি চলমান সংকট সমাধানে রাষ্ট্রপতিকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বর্তমান যে মন্ত্রিসভা হয়েছে, এই মন্ত্রিসভা দিয়ে নির্বাচন করা সম্ভব নয়, আর আমরা এই মন্ত্রিসভা দিয়ে নির্বাচন হতে দেব না। মহামান্য প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে যদি সরকারের সদিচ্ছা থাকে, উনি অবশ্য সাথে আমাদেরকে যোগ করে দিয়েছেন, বিরোধী দলের সদিচ্ছা থাকে, সংলাপের মাধ্যমে এই যে সংকট, আমি বলবো সামনে যে মহা সংকট আসছে, সেই সংকট নিরসনের জন্য একদিনই যথেষ্ট। দুপুরের সময় আরো থাকছে। অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটের ভর্তি পরীক্ষা। প্রতিটি আসনের জন্য লড়ছে 43 জনেরও বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উমরাহ পালনের জন্য সৌদি আরব গেছেন। বাংলাদেশ সময় সকাল 7টায় প্রধানমন্ত্রী পবিত্র মক্কা নগরীতে পৌঁছান। গতরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমানে করে 2 দিনের সফরে তিনি ঢাকা ত্যাগ করেন। রাত 11:40 প্রধানমন্ত্রীকে নিয়ে বিমানটি ছেড়ে যায়। শুক্র ও শনিবার মক্কা ও মদিনায় ধর্মীয় আচরাধি পালন শেষে শনিবার মধ্যরাতে প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে। এ সফরে বোন শেখ রেহেনা সহ প্রধানমন্ত্রীর সঙ্গে 55 জন সফরসঙ্গী রয়েছেন। 2008 সালের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলার 11টি আসনে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় আওয়ামী লীগ। দলের মাঠ পর্যায়ের কর্মীদের মতে সাফল্য ধরে রাখতে দলের অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে তৃণমূল নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে প্রার্থী মনোনয়ন দিতে হবে। আর জেলা আওয়ামী লীগের সভাপতির মতে 3 থেকে 4টি আসনে মনোনয়ন পরিবর্তন করলে সবগুলো আসনেই জয় সম্ভব। হোসেন আলীর ক্যামেরায় হারুনুর রশিদের প্রতিবেদন। 2008 সালে নির্বাচনের সাফল্যকে ধরে রেখে আগামী নির্বাচনেও ময়মনসিংহ জেলার সবকটি আসনেই জয় পেতে চায় আওয়ামী লীগ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলীয় মনোনয়নের আশায় জেলার প্রতিটি আসনেই একাধিক প্রার্থী মাঠে কাজ করছেন। মাঠ পর্যায়ের কর্মীরা মনে করেন সফলতা ধরে রাখতে দলের অভ্যন্তরীণ বিরোধ মেটানোর পাশাপাশি প্রার্থী মনোনয়নে দলের তৃণমূল পর্যায়ের মতামতকে প্রাধান্য দিতে হবে। তৃণমূল নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে যদি পারতে হয় তাহলে 11টা সিটি আওয়ামী লীগের পক্ষে আবার নতুন করে নির্বাচিত হওয়া সম্ভব। মহাজোটের নেত্রী যদি সঠিক আসনে সবকটি মনোনয়ন সুনিশ্চিতভাবে দিতে পারেন, মানুষ কয়টি আসনে মহাজোটকে বিজয়ী করবে বলে আমরা দৃঢ় বিশ্বাস রাখি। নেত্রী যদি বিতর্কিত ক্যান্ডিডেট যারা আছেন সেগুলি চিহ্নিত করে তাদেরকে বাদ দিয়ে নতুন ক্যান্ডিডেট নির্বাচন করেন, তাহলে আমি আশা করি আশার ফল পাওয়া সম্ভব। তবে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অধ্যক্ষ মতিউর রহমান জানান, ময়মনসিংহে আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান রয়েছে। তিনি আশাবাদী সবকটি আসনে জয়ের ব্যাপারে। যারা নির্বাচিত এমপি ছিলেন এই 15 বছর, তাদের সব কর্মকাণ্ড সম্বন্ধে রিপোর্ট নেত্রীর কাছে জমা আছে। নেত্রী সেটা দেখা যদি 3 থেকে 4টা আসনে বদল করেন, তাহলে আমি আশা করি 11টা আসনেই আমরা এইবারও জিতবো ইনশাল্লাহ।
90 পরবর্তী 4টি জাতীয় সংসদ নির্বাচনে জেলার 11টি আসনে আওয়ামী লীগ 91-এ 4টি, 96-এ 7টি, 2001-এ 5টি আসন পায়। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। চট্টগ্রামের আনোয়ারায় যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত এবং অন্তত 30 জন আহত হয়েছেন। সকালে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় বাঁশখালী থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস সকাল 10:30টার দিকে আনোয়ারার চাতুরী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত 30 জন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে একজন মারা গেছে। চট্টগ্রামে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ইয়াসিন বাবুল নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। দুপুরে ঝাউতলা বাজারে এই হত্যাকাণ্ড ঘটে। এরই মধ্যে দুজনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুর 12টার দিকে দোকানের সামনে সবজি রাখাকে কেন্দ্র করে নিহত ইয়াসিনের সাথে পাশের এক সবজি ব্যবসায়ীর কথা কাটাকাটি হয়। ঝগড়ার এক পর্যায়ে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে ইয়াসিনের বুকে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কথা কাটাকাটি হচ্ছিল এই টাইমে ওর বিভিন্ন ওর সন্ত্রাসীরা এবং ওর ছেলেরা লাঠি সোটা নিয়ে আসে আলু বাজারে আমার দোকানের স্টাফ এবং আমার ভাইয়ের উপরে বিভিন্নভাবে অত্যাচার করতেছিল, মারতেছিল এবং লাঠি দিয়ে ইট দিয়ে বুকে চাপ দিছে আপনার বুকে। মালের গাড়িটা ধাক্কা দিছে আর সদর বলছে কিসে গাড়ি ধাক্কা দিয়েছিল, তারপরে ওরা রড নিয়ে আসে সদরের বুকে মারি দিছে। আরেকবার জানিয়ে দিচ্ছে এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। বাংলাদেশে কোনো দলকে নির্বাচন বর্জন না করার আহ্বান জানিয়ে ইইউ পার্লামেন্টের প্রস্তাব পাস। ভোটের আগে ও পরে সব পক্ষকে শান্ত থাকার তাগিদ। বিদ্যমান পরিস্থিতিতে বহির্বিশ্বে নেতিবাচক ভাবমূর্তি তৈরির আশঙ্কা বিশ্লেষকদের। পরিস্থিতির উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ। সাংবিধানিকভাবেই সংলাপের উদ্যোগ নিতে পারেন রাষ্ট্রপতি, অভিমত বিশেষজ্ঞদের। প্রয়োজনে নৈতিক অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান। এবং সাতক্ষীরায় জামাত শিবিরের হাতে আওয়ামী লীগ নেতা খুনের ঘটনায় 17 জন আটক। দেবহাটা থানার ওসি ক্লোজ। অনুষ্ঠিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2013-14 শিক্ষাবর্ষের ক ইউনিটের ভর্তি পরীক্ষা। এবছর এই অনুষদে প্রতি আসনের জন্য লড়ছেন 43 জনের বেশি শিক্ষার্থী। তবে পরীক্ষার আগে পরিবহন ধর্মঘটের কারণে অনেক শিক্ষার্থীকে ঢাকায় পৌঁছাতে ভোগান্তিতে পড়তে হয়। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল লক্ষ্য থাকে বুয়েট এবং মেডিকেলে ভর্তি হওয়া। এবছর বুয়েট ও মেডিকেলের ভর্তি পরীক্ষা আগে শেষ হওয়ায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নজর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে ভর্তি হওয়া। এবছর ক ইউনিটে 26টি বিভাগের 1618 আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নিয়েছে প্রায় 71,000 শিক্ষার্থী। শুক্রবার সকাল 10টা থেকে বেলা 11:15 পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষার আগে 2 দিন পরিবহন ধর্মঘট থাকায় আগেভাগে ঢাকায় আসতে হয়েছে দেশের নানা প্রান্তের শিক্ষার্থী এবং অভিভাবকদের। পড়তে হয়েছে নানা ভোগান্তিতে। বৃহস্পতিবার টিকিট কাটছি, কেটে তারপরে আবার সেই টিকিট ব্যাক দেওয়া লাগছে আমাদের, দিয়ে আমরা বুধবার রাত্রে আসছি ট্রেনে। পরীক্ষার আগে যখন এই প্রবলেম মানে ধর্মঘট এগুলো হয় তো হচ্ছে গিয়ে প্রিপারেশন সেরকম ভালো হয় না। আমাদের আসার কথা ছিল আগের দিন নাইটে, কিন্তু এটা আসা লাগলো একদিন আগে পরিবহন ধর্মঘটের জন্য। তো এটা দেখা যাচ্ছে যে বাস ভাড়াও বেশি লাগছে এবং হোটেলে থাকা লাগছে, হোটেল ভাড়াও বেশি লাগছে। ধর্মঘট সত্ত্বেও পরীক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক ছিল বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের যে আজকে ভর্তি পরীক্ষা সেখানে পরিবহন ধর্মঘটের কোনো প্রভাব পড়ছে না। স্কুলগুলো পরিদর্শন করেছি, সেখানে আমরা অনুপস্থিতির হার একেবারেই কম দেখলাম। ক ইউনিটের ভর্তি পরীক্ষা আমরা ঢাকা কলেজকে নেইনি, কারণ গত 1-2টি পরীক্ষায় কিছু অভিযোগ এসেছিল, সেই অভিযোগগুলো আমরা তদন্ত করছি। এদিকে পরীক্ষার হলে ডিজিটাল জালিয়াতি করায় 9 শিক্ষার্থীকে পুলিশের হাতে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। এদিকে আবারও ছুটির দিনে আজ অনুষ্ঠিত হচ্ছে হরতালের কারণে পিছিয়ে দেওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষা। গত 13 নভেম্বর জেএসসি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়টি হওয়ার কথা ছিল, কিন্তু 18 দলীয় জোটের ডাকা হরতালের কারণে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড ওই দিনের পরীক্ষা পিছিয়ে দিয়ে নতুন তারিখ ঘোষণা করে। আজকের পরীক্ষার মাধ্যমে শেষ হচ্ছে 2013 সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা। তবে জেডিসি পরীক্ষা শেষ হচ্ছে আগামীকাল। এবার জেএসসি পরীক্ষায় মোট 15,87,313 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। গত 4 নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও হরতালের কারণে এই পরীক্ষা শুরু হয় 8 নভেম্বর। এবারে ব্যবসা বাণিজ্যের খবর।
ভারত সহ যেসব দেশ পেঁয়াজ রপ্তানি করে সেই সব দেশে পেঁয়াজের দাম দ্রুত কমতে থাকায় বাংলাদেশের বাজারেও তার প্রভাব পড়তে শুরু করেছে। মাত্র 2 দিনের ব্যবধানে বন্দরনগরের চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দাম 30 থেকে 35 টাকা পর্যন্ত কমে গেছে। সেই সাথে দেশে উৎপাদিত পেঁয়াজের বাজারে আসতে শুরু করায় দাম আরও কমবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। দেশের মোট চাহিদার 70 থেকে 80% পেঁয়াজ ভারত থেকে আমদানি হয়, কিন্তু নভেম্বরের শুরুতে ভারত প্রতি টন পেঁয়াজের দাম $250 বাড়িয়ে $1150 নির্ধারণ করলে দেশের পেঁয়াজের বাজারে আগুন লাগে। প্রতি কেজি পেঁয়াজের পাইকারি দাম থেকে 100 টাকায়। তবে বর্তমানে ভারতে প্রতি টন পেঁয়াজের দাম $700 পর্যন্ত কমে গেছে। ইন্ডিয়াতে দাম কমার কারণে আমাদের বাংলাদেশে আমদানিও প্রচুর হচ্ছে, পাকিস্তান থেকে আসছে, এবার বার্মা থেকে আসছে, এর জন্য প্রচুর আমদানি থাকার ফলে বাজারটা কমে গেছে। ভারতের পাশাপাশি চীন, পাকিস্তান ও মিয়ানমার থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি হওয়ায় বাজারে তারও প্রভাব পড়েছে বলে জানান ব্যবসায়ীরা। পাকিস্তান, ইন্ডিয়া, বার্মা 3 দেশ থেকে মাল আসছে, 4 দেশ থেকে। এখন সব মালেই মোটামুটি রেট ঠিক আছে। বার্মার পেঁয়াজ ছিল আপনার 70 টাকা, ঠিক আছে, 70 টাকা পেঁয়াজ আসছে 40 টাকা। পাকিস্তানি পেঁয়াজ ছিল আপনার 70 টাকা, পাকিস্তানি চলে আসছে 40 টাকা। চাইনা পেঁয়াজ ছিল 60 টাকা, চাইনা পেঁয়াজ এখন 30 টাকা, 35 টাকা। এই অবস্থায় পাইকারি পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দাম 30 থেকে 35 টাকা পর্যন্ত কমেছে। পেঁয়াজের বাজার একটু কমছে, আগে ছিল যে 85-90 টাকা, এখন বর্তমানে চলতেছে 55 বা 50 থেকে 55 পর্যন্ত। সব মালের উপরে 30-35 টাকা করে দাম কমে গেছে, একবারে আমদানি হয়েছে। আর আমাদের দেশি মালও কিছু কিছু নতুন মাল দেখা দিচ্ছে, ইন্ডিয়াতেও নতুন মাল উঠে গেছে, দাম এর জন্য এই দামটা একটু কমে গেছে। ব্যবসায়ীরা জানান দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতিদিন ভারত থেকে 600 টন পেঁয়াজ আসে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বেশিরভাগ সবজির দামই কমেছে রাজধানীতে। গত সপ্তাহের তুলনায় মাছের বাজারও সহনীয়। বিক্রেতাদের মতে হরতাল না থাকায় স্বাভাবিক রয়েছে কাঁচা পণ্যের সরবরাহ। অন্যদিকে সবকিছুর পরও শীতকালীন সবজির দাম না কমার অভিযোগ করছেন ক্রেতারা। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। মোহাম্মদপুরের টাউন হল কাঁচা বাজার ঘুরে দেখা যায় শীতকালীন সবজির যথেষ্ট সরবরাহ রয়েছে। এখানে একটি মাঝারি আকারে ফুলকপি কিংবা বাঁধাকপি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। টমেটো, শিম কিংবা লাউয়ের মৌসুম চললেও দাম আরেকটু কমা উচিত ছিল বলে স্বীকার করলেন বিক্রেতারাও। দামে প্রচুর আছে, কিন্তু আমদানি প্রচুর আছে, দাম ওই হিসাবে এখন দাম কমে না। এখন 1 সপ্তাহ 2 সপ্তাহ ভিতরে আরো দাম কমে যাবে। মূলা 30 টাকা, সিম 40 টাকা, সিম 30 টাকা আছে, 2 আইটেম আছে, কপি 30-35, শসা 40-30, পেঁপে 15 টাকা 20 টাকা। শাকের দাম আরো সস্তা। তবে বরাবরের মতো দাম নিয়ে মোটেও সন্তুষ্ট নন ক্রেতারা। সব ধরনের পণ্যের দামই কিছুটা বাড়তির দিকে, কিন্তু পেঁয়াজের দামটা একটু কমছে। ফুলকপি ধরেন 30 টাকা করে কেজি, মানে একটা 30 টাকা, দুটো 60 টাকা। তো ফুলকপিটা একটু বেশি, ফুলকপিটা একটু আরো কমলে ভালোই হতো, কিন্তু মূলার দামটা আমার রিজনেবল লেগেছে আর কি। এদিকে মাছের বাজার ঘুরে দেখা গেছে গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি 20 থেকে 30 টাকা কমেছে রুই কাতলের দাম। আকার ভেদে চিংড়ি বিক্রি হচ্ছে 600 থেকে 1000 টাকার মধ্যে, আর তেলাপিয়ার কেজি যাচ্ছে 160 টাকা, কই 250, শিং বিক্রি হচ্ছে 500 টাকায়। আগের চেয়ে একটু বেশি বেশি কিনছি, এখন একটু মোটামুটি কিনা যাচ্ছে আর কি। যে দাম আছে ওই বড় বড় মাছ তো কিনা যাবে আর কি, ছোট ছোট যা কিনছি সব অনেক দামি মাছ কিনছি। হেমন্তকালে এমনিতেই বাজারে একটু শাক সবজি মাছের প্রাচুর্য থাকে, তো সেই ক্ষেত্রে শুক্রবারটা সবাই বাজারে আসে, দামটা স্বভাবত একটু চড়া হয় শুক্রবারে, তারপর কম্পারেটিভলি আজকে একটু কম মনে হচ্ছে। অন্যদিকে গরু মাংস বিক্রি হচ্ছে 270, খাসি 400 থেকে 450, আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 140 টাকায়। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ সচেতন হিন্দু পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই মানববন্ধন করে। মানববন্ধনে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় তারা এই ঘটনায় দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান। এছাড়া পরবর্তীতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে সে বিষয়টি নিশ্চিত করার দাবি জানান তারা।
ভারতের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হেলেন। শুক্রবারের মধ্যে ঘূর্ণিঝড়টি ঘন্টায় 120 কিলোমিটার বেগে অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উপকূলীয় এলাকার অধিবাসীদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে উপকূলে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়া ব্যাপক ভূমিধসের আশঙ্কা করছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আবহাওয়া বিভাগ। শেষ প্রসঙ্গ, ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে স্বাগতিক অস্ট্রেলিয়া। এদিন নিজেদের প্রথম ইনিংসে 295 রানে অল আউট হয় স্বাগতিকরা। পরে ইংল্যান্ডকে মাত্র 136 রানে গুটিয়ে দিয়ে 159 রানের লিড নেয় তারা। জবাবে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দ্বিতীয় দিন শেষে সফরকারীদের চেয়ে 224 রানের লিড নিয়ে বিনা উইকেটে 65 রানে দিন শেষ করে অজিরা। আগের দিনের 8 উইকেটে 273 রান নিয়ে খেলতে নেমে এদিন 295 রানে থামে অস্ট্রেলিয়া। মাত্র 2 রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হ্যাডিন আউট হন ব্যক্তিগত 98 রান। জবাবে দলীয় 82 রানে প্যাভিলিয়নে ফেরেন কুক, ট্রট ও পিটারসেন। নিজের শততম টেস্টে পিটারসেন করেন 18 রান। তবে এরপরই মড়ক লাগে ইংলিশ লাইন আপে। মধ্যাহ্ন বিরতির পর 82 থেকে 91 রানের মধ্যে আউট হন অজিদের 5 ব্যাটসম্যান। শেষটায় প্রথম ইনিংসে 6 উইকেট নেয়া স্টুয়ার্ট ব্রড 32 রান করলে ফলোঅন এড়ায় সফরকারীরা। মিচেল জনসন 4টি ও হ্যারিসটেন 3টি উইকেট। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বাচ্ছন্দ্যে দিন শেষ করেন দুই অজি ওপেনার ওয়ার্নার ও রজার্স। ওয়ার্নার 45 ও রজার্স 15 রানে শুরু করবেন তৃতীয় দিন। দুপুরের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশে কোনো দলকে নির্বাচন বর্জন না করার আহ্বান জানিয়ে ইইউ পার্লামেন্টে প্রস্তাব পাস। ভোটের আগে ও পরে সব পক্ষকে শান্ত থাকার তাগিদ। বিদ্যমান পরিস্থিতিতে বহির্বিশ্বে নেতিবাচক ভাবমূর্তি তৈরির আশঙ্কা বিশ্লেষকদের। পরিস্থিতির উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ। সাংবিধানিকভাবেই সংলাপের উদ্যোগ নিতে পারেন রাষ্ট্রপতি, অভিমত বিশেষজ্ঞদের। প্রয়োজনে নৈতিক অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান। এবং সাতক্ষীরায় জামাত শিবিরের হাতে আওয়ামী লীগ নেতা খুনের ঘটনায় 17 জন আটক। দেবহাটা থানার ওসি ক্লোজ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।